আসসালামু আলাইকুম। বসি, এখানে বসি। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। তো নাম কি আপনার? জি, মোহাম্মদ সোহেল। কি পর্যন্ত পড়াশোনা করছেন? জি, আমি অনার্স কমপ্লিট করেছি আচ্ছা, জব করেন কোথায়? ঢাকাতে। স্যালারি কেমন পান? মোটামুটি ৩০-৩৫ হাজার টাকা আসে আর কি। তো ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা? আছে কিছু সেভিংস করছেন? না, কোনো ডিপিএস, না, এফডিআর? না। বুঝলাম না, কেমন ছেলে দেখতে নিয়ে আসছো? ৩০-৩৫ হাজার টাকা বেতন, সে আমাকে চালাবে কিভাবে? আমি কিছুই বুঝতেছি না, এরকম ছেলের সাথে আমি সংসার করব কিভাবে? সেভিংস নাই, কোনো কিছু না, তো পুরোই অসামাজিক। এ তো আমাকে চালাতে পারবে না, এফোর্ডই করবে না আমাকে। তারপর তো আমার শপিং, জামা কাপড়, আলাদা হাত খরচ, এ কিভাবে দিবে? এ দ্বারা তো সম্ভব না। আমি বুঝলাম না তোমরা কিভাবে বেছে দেখে শুনে এরকম একটা ছেলে জোগাড় করলে আমার জন্য। মানে আমার কি সময়ের কোনো মূল্য নাই নাকি? আচ্ছা, এটা রাখেন রাখেন। ইচ্ছে ছিল পছন্দ হলে ৫,০০০ টাকা দিব, কিন্তু এখন তো আর সোজাই হোক। বাবা চলো, মা চলো। বসে আছে কোনো, চলো। মাহি, জি বাবা। কিরে কলেজে যাসনি? না, আজকে তো যাইনি, ক্লাস ছিল না। ও শোন, তোকে একটা কথা বলার ছিল। বলো। দেখ মা, এখন তুই বড় হয়েছিস, আর প্রতিটা মা বাবার দায়িত্বই থাকে মেয়েরা বড় হলে তাদের ঘাড়ে দায়িত্বের চাপ বেশি পড়ে যায়। তাই বলছিলাম কি, আহ, বড় হয়েছিস, লেখাপড়া করছিস, কর, সমস্যা নেই। তো একটা বিয়ে শাদী যদি দিয়ে দেওয়া যায়, লেখাপড়াও করলি, ঘর সংসার করলি। তো বলছিলাম কি মা, আজ বিকেলে একটা ছেলে, ভালো ছেলে তোকে দেখতে আসতে চাচ্ছে, তুই কি বলিস? কেন বাবা, আমাকে কেন দেখতে আসবে? আমরা কেন দেখতে যেতে পারবো না? সবসময় এমন কেন হবে? ছেলে পক্ষই দেখতে আসবে, মেয়ে পক্ষকে মেয়েরা দেখতে যেতে পারবে না? বাবা শোনো, তুমি বিয়ে শাদীর কথা বলছো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি বড় হয়েছি, তোমাদের দায়িত্ব আছে আমাকে একটা ভালো ছেলের কাছে বিয়ে দাও। তাই বলে এমন তো কোনো নিয়ম নাই যে ছেলে পক্ষই আমাকে দেখতে আসতে হবে, আমি দেখতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখতে যাই, আমরা ছেলে পক্ষ দেখে আসি। কোনোদিন শুনেছিস বা দেখেছিস যে মেয়েরা ছেলেকে দেখতে যায়? দেখো বাবা, কথা ফাইনাল, ছেলে পক্ষ আমাকে দেখতে আসবে না, আমরা ছেলে পক্ষকে দেখতে যাব, বুঝতে পারছো? গিয়ে ছেলে বাড়ি ঘর, ছেলে কি করে সবকিছু আমরা জেনে আসবো। কারণ ছেলে আমার দায়িত্ব নিচ্ছে, আমি নিচ্ছি না। ছেলে আমাকে সারা জীবন পালবে, ছেলের সাথে আমি সারা জীবন থাকবো, আমার সমস্ত দায়িত্ব গিয়ে ওর কাঁধে পড়বে। তো সবকিছু আমার জানার অধিকার আছে, আমি গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখে আসবো, তাই না? তোর যা ইচ্ছে তুই তাই কর, একটা ভালো কথা বললে উল্টা পাল্টা কথা বলিস, তোর যা ভালো হয় তাই কর। বাবা একটা কথা বললে। কি হয়েছে? কি ব্যাপার, রাগ করে বেরিয়ে যাচ্ছ, কি হয়েছে? তোমার মেয়ের সঙ্গে কোনো কথা বলা যায়? একটা কথা বললে 20টা কথা শোনা যায় দেয় কেন? কি হয়েছে সেটা তো বলবে। আচ্ছা, একটা ভালো ছেলে সম্বন্ধ পেয়ে ছেলেটা আজকে বিকেলে তোমার মেয়েকে দেখতে আসতে চাচ্ছে। আমি বললাম, এখন তোমার মেয়ে কি বললো জানো? কি বললো? এখন ডিজিটাল যুগ, আমরাই ছেলেকে দেখতে যাব। এটা কেমন কথা? আসলে মেয়েটা কি পাগল নাকি আমি কিছুই বুঝি না। ডিজিটাল যুগ যতই হোক না কেন, তাই বলে মেয়ে কোনোদিন ছেলের বাড়িতে যায় ছেলেকে দেখার জন্য? হ্যাঁ সেটাই, তোমাকে বারবার বললাম মেয়েকে আর লেখাপড়া করানোর দরকার নেই। শোনো আমার কথা, সে কলেজের এখন কি নেত্রী না কি হয়েছে, আসলে ওই জায়গায় ওর মাথা খাবে, বুঝছো? আসলে ছেলে মেয়ে বড় হইলে বাপ মা যদি অতিরিক্ত শাসন করে তাহলেও নষ্ট হয়ে যায়, আবার শাসন না করলেও নষ্ট হয়ে যায়। এখন আমি বলি কি, তুমি তো ওর বাবা, তুমি গার্জিয়ান, এখন তুমি এটার একটা সমাধান করো। ও যা বলে বলুক, ছেলেই বরং আমাদের বাড়িতে আসুক ওকে দেখার জন্য, মেয়ে কখনো যায় নাকি? তোমার মেয়েকে ভালো করে বোঝাও, এখনো সময় আছে, ভালো করে বোঝাও, না হলে এই মেয়ে কিন্তু ভালো হবে না। আচ্ছা রাগ করো না, আমি বুঝাচ্ছি। মেয়েটা যে কি করে।
কি রে সোহেল, তোর চাচার সাথে দেখা করছস? আব্বা, আমি 2 চাচার সাথে দেখা করছি, কথাও বলছি। এমনকি মামার সাথেও দেখা করছি, কথা বলছি, কোনো অসুবিধা নেই। তোরা কি বলছে? আসবো তো? মামারা বিকেলে চলে আসবে। এখন তোমার আমার তো রেডি থাকতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা আব্বা, আমি একটা চিন্তা ভাবনা করতেছি, যেহেতু দূরের রাস্তা, ওই খুরসা ভাবে গাড়ি ভাড়া না দিয়ে একটা হাইস নিয়ে গেলে কেমন হয়? তোর যদি মনে চায় হাইস নেওয়ার লাগে নে, আমি কে না করতে পারি? আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি ওই যে করিম ড্রাইভারকে একটু ফোন করে কথাবার্তা বলে রাখি, ঠিক আছে। যাতে সময় মতো গাড়ি নিয়ে আসে। আর তুমি এখন কই যেতেছো? আমি মেয়ের বাবার কাছে যাইতেছি। এর আগেও কথা হয়েছে, কিন্তু আজকে আবার যায় মানে কয়েকজন লোক যাবো না যাবো একটু ফাইনাল বলে আসছি। ঠিক আছে, তুমি যখন যাইতেছো তাহলে যাও। আর ওই মেয়ের বাবাকে বলো কি যে আমরা মোটামুটি 5-6 জন লোক আসবো, বিকেলের দিকে আমরা চলে আসতেছি। আরে ঠিক আছে, আমি সেইভাবে বলে আসবো, কিছু দেখিস না। আচ্ছা, দেখে শোনা যাও। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো কই যাইতেছেন? আমি একটু ওই যে সামনে যাব। কিন্তু আমি তো আপনার কাছে যাইতেছি। আমার কাছে? হ্যাঁ, কোন বিষয়ে? আপনাকে তো বলছিলাম ওই ছেলের ব্যাপারে যে আজকে আপনার ওখানে যাবো, কিন্তু আবার আসলাম মানে শিওর হওয়ার জন্য আর কি। ও, আজকে বিকেলে যেতে চান? হ্যাঁ ভাইজান, আজকে বিকেলে আসবো, কিন্তু ভাইজান আমাকে লোক বেশি আসবো না, ওই 5-6 জন লোক আসবো। সবই ঠিক আছে ভাইজান, কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে কি সমস্যা? ওই যে আমার মেয়েকে বলছি, মেয়েরা এখন বড় হয়েছে না, হ্যাঁ তো আমার মেয়ে বলল যে সে নাকি আগে ছেলেকেই দেখবে। ভাইজান, এইটা কি বলতেছেন আপনি? একসঙ্গে আপনিও বিয়ে করছেন, আমিও বিয়ে করছি। আচ্ছা, আমরা কি ওই ওই ছেলেকে আগে দেখছে নাকি মেয়েকে আগে দেখছি? আপনি কন। সেটাই, আসলে দিন বদলায় গেছে তো। এখন ছেলে মেয়েরা এরা তো ডিজিটাল যুগে বাস করতেছে, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে ভাইজান, চলেন আমিও সামনে যাচ্ছি, দুই ভাই আগে একসঙ্গে চা খাই, তারপরে বাদ বাকি কথা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে বাড়ির সবাই ভালো আছে তো? আছে, মোটামুটি ভালোই আছে। যাক। আশ্চর্য, বাবাকে কি এমন কথা বললাম বাবা এরকম রাগ দেখালো? খারাপ কিছু বলছি? ডিজিটাল যুগ বাবা, চিন্তাধারা বদলাইতে হবে। আচ্ছা, কি হয়েছে? তুমি তোর- আবার কি বলবা? তোর বাবাকে কি এমন বলছিস তুই? তোর বাবা যে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেল। আমি জানতাম তুমি যখন আমার ঘরে ঢুকছো বাবার এই কথা নিয়ে ঢুকছো। শোনো মা, আমি বাবাকে ইলজিক্যাল কোনো কথা বলি নাই, যা বলছি একদম ঠিক কথা বলছি। এটা 2026 ডিজিটাল যুগ, এই যুগে নাকি মেয়েকে ছেলে দেখতে আসবে, এটা হয় কখনো? তুমি বলো। 2026 আর 40-এর কথা না এখানে। এখানে কথা হলো, আমরা সেই ছোটবেলা থেকে দেখে এসেছি যে মেয়েদের বাড়িতে ছেলেরা দেখতে আসে, মেয়েরা কখনো ছেলের বাড়িতে দেখতে যায় না। তোরা কি বলিস? এর মাথা মুন্ডা আমরা কিছুই বুঝি না। ওই মান্দার আমলের কথা না আমার ভুলে যাও, বুঝতে পারছো? আপডেট হও, আপডেট। আগেকার যুগের মেয়েরা তো একটা গিয়ে দোকানে 3 পিসও কিনতো না, আর এখন আমরা ঘরের সমস্ত জিনিসপত্র, সংসারের সমস্ত জিনিসপত্র গিয়ে নিজেরাই পছন্দ করে আনি। ছেলেরা আইডিয়াও রাখে না যে ঘরে কোন কি কি লাগে। এমন কি আগেরকার মেয়েরা উঠানে নেমে কাজ পর্যন্ত করতো না, আর এখনকার মেয়েরা দেশ বিদেশ সব জায়গায় গিয়ে কাজ করে, নিজেদের ইনকাম নিজেরাই করে, বুঝতে পারছো? নিজেদের সব কিছু নিজেরাই চয়েস করে, ডিসাইড নিজেরাই করে। আর সেইখান থেকে এসে আমাকে নাকি একটা ছেলে এসে দেখে যাবে, আমি নাকি তাকে দেখতে যেতে পারবো না। ওকে ফাইন, তোমাদের কথাই থাকলো, কিন্তু আগে আমি দেখতে যাব, আমার যদি পছন্দ হয়, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারপর ছেলেপক্ষ আমাকে এসে দেখে গেল, কোনো সমস্যা নাই। ওরে বাপরে বাপ, দম ছাড়, নিঃশ্বাস নে। এক নিঃশ্বাসে যদি তুই এত কথা বলিস, তাহলে আমি মা হয়ে তোকে কি বোঝাবো? আমার কি মনে হচ্ছে জানিস, আমি তোকে পেটে ধরিনি, তুই আমাকে পেটে ধরেছিস, যার জন্য আমাকে তুই এত কিছু বোঝাচ্ছিস। আমি তোকে 2টা কথা কি বোঝাবো, উল্টো তুই আমাকে আরো বোঝাচ্ছিস। আচ্ছা, তোমাকে এখন একটা সুন্দর কথা বলি। আমি তোমার মেয়ে,
তুমি চাও আমি একটা পরিবারে গিয়ে ভালো মতো সংসার করি, সুখে শান্তিতে গুছায় আনি, তাই না? আমি যেন ভালো থাকি। তো সেজন্য তো দরকার আমার গিয়ে আগে জাস্টিফাই করা যে সবকিছু ঠিক আছে কিনা, আমি ভালো থাকবো কিনা, মানানসই হইতে পারবো কিনা, আমার যার সাথে বিয়ে হবে তার চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা। আমারই তো গিয়ে খোঁজ খবর নেওয়া উচিত। তুমিই বলো মা। ঠিক আছে, খোঁজ খবর নেবি, কিন্তু ছেলে তো আগে আসবে তোকে দেখার জন্য। দেখার পরে তখন যখন ছেলে তোকে পছন্দ করবে, করার পরে না হয় আমরা খোঁজ খবর নিব, তুইও সাথে খোঁজ খবর নিস। আর ব্যাপারটা উল্টো হবে। ব্যাপারটা আগে আমি যাব, আমার যদি পছন্দ হয়, আমার যদি সবকিছু পারফেক্ট লাগে, দেন তার আমাকে দেখতে আসবে, তার আগে না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি কথায় পারবো না, সেটা আমি বুঝে গেছি। তোর বাবাকে আমার যা বোঝানোর দরকার আমি বুঝিয়ে দিব। শুয়ে পড়। আসসালামু আলাইকুম। বসে এখানে বসে। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। তো নাম কি আপনার? জি, মোহাম্মদ সোহেল। কি পর্যন্ত পড়াশোনা করছেন? যে আমি অনার্স কমপ্লিট করেছি আচ্ছা, জব করেন কোথায়? ঢাকাতে। স্যালারি কেমন পান? মোটামুটি 30-35 হাজার টাকা আসে আর কি। তো ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা? আছে কিছু সেভিংস করছেন? না। কোনো ডিপিএস, না। এফডিআর? না। ও আচ্ছা। তো এই যে বিয়ে করবেন, ওয়াইফের গহনাগাটি, ওয়াইফের যে ভরণ পোষণ, তো এগুলো কিভাবে কি কোনো চিন্তা করে রেখেছেন? আমার স্যালারি থেকে যেভাবে আসে সেভাবে সংসার চালাবো। আচ্ছা, বুঝলাম। তো গহনাগাটি কত ভরি দিবেন? রেডি কত রাখছেন? আপাতত রেডি নেই। আচ্ছা, কাবিনের কথা কিছু চিন্তা করছেন? কত লাখ? না। আচ্ছা, তো কোনো রিলেশন, কোনো মেয়েকে পছন্দ করা, এক্স কোনো কিছু? কেউ নেই। বুঝলাম না বাবা, কেমন ছেলে দেখছো? তো পুরো অসামাজিক। কোনো মেয়ে বন্ধু নাই, কোনো এক্স নাই, রিলেশন করেনি, কোনো সেভিংস নাই, কি মানে আমি বুঝলাম না। কোনো এক্সট্রা ইনকাম নেই। কোনো বিজনেস পাশাপাশি? নেই। বুঝলাম না, কেমন ছেলে দেখতে নিয়ে আসছো? 30-35 হাজার টাকা বেতন, সে আমাকে চালাবে কিভাবে? আমি কিছুই বুঝতেছি না, এরকম ছেলের সাথে আমি সংসার করব কিভাবে? সেভিংস নাই, কোনো কিছু না, তো পুরোই অসামাজিক। এ তো আমাকে চালাতে পারবে না, এফোর্ডই করবে না আমাকে। তারপর তো আমার শপিং, জামা কাপড়, আলাদা হাত খরচ, এ কিভাবে দিবে? এ দ্বারা তো সম্ভব না। আমি বুঝলাম না তোমরা কিভাবে বেছে দেখে শুনে এরকম একটা ছেলে জোগাড় করলে আমার জন্য। মানে আমার কি সময়ের কোনো মূল্য নাই নাকি? আচ্ছা, এটা রাখেন রাখেন। ইচ্ছে ছিল পছন্দ হলে 5,000 টাকা দিব, কিন্তু এখন তো আর সোজাই হল। বাবা চলো, মা চলো। বসে আছো কেন? চলো। সোনালি, ও সোনালি। চাচি কেমন আছেন? আসছি মা, বেশি একটা ভালো নাই কেন। কেন চাচি, কি হয়েছে? আর কোশ না মা, তোর বান্ধবী আমাকে মাহি, দেখ তোরা একসাথেই তো পড়াশোনা করছস, অথচ তুই বিয়া শাদি কইরা কি সুন্দর সংসার করতেছস, দেখলেও চোখ জোড়ায় জায়গা। আর এদিকে দেখ আমার মাইয়া মাহি, বিয়া শাদি তো করবো দূরের কথা, যা শুরু করে দিচ্ছে, এইখানে যায় পাত্র দেখতে, ওইখানে যায় পাত্র দেখতে, তারে কেউ দেখতে আইতে পারবো না, সে যাইবো সবার বাড়ি বাড়ি দেখতে। মাইয়া মানুষ হইয়া যা করতেছে, এগুলি কি ঠিক করতেছে? ও তো দেখতেছি কলেজ লাইফ থেকে এরকম, ও আর সংশোধন হইল না। তো চাচি এখন কি সমস্যা সেটা বলেন। সমস্যা আর কি, আমি তোমার চাচা এত
কত কইরা বুঝাইতাছি, তোর বাপের সুন্দর একটা ভালো একটা পোলা দেখছে, সরকারি চাকরিজীবী। ওই পোলাটারে বিয়া শাদি কইরা একটু ভালো করে সংসার কর। কার কথা কেডা শুনে? আমার কোনো কথাই কানে নেয় না। তাই কই কি মা, তুমি একবার আমাকে বাড়িতে আইও, আয়া ওর একটু বুঝাই কইও, তোমার কথা যদি শুনে। আচ্ছা চাচি, ঠিক আছে, আমি আসবো আপনাদের বাসায়। আমি যদি গিয়ে ওকে বুঝাই, ও আমার কথা ফেলতে পারবে না। চাচি, অনেকদিন পর তো আমাদের বাসায় আসলেন, চলেন ভিতরে একটু। না রে মা, এখন আর ভিতরে যাবো না। আমি শুধু এই কথাটা কওয়ার জন্যই তোমার কাছে আইছি। আচ্ছা চাচি, আপনি চিন্তা করবেন না, আমি আসবো আপনাদের বাসায়। আচ্ছা, আসিস কিন্তু। আচ্ছা। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। তো নাম কি তোমার? জি, আমার নাম হচ্ছে শুভ। ও, শুভ কাজের শুভ নাম, বাহ সুন্দর। তা কি করতেছো তুমি? জব, অন্য কিছু? এই তো মাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট করে নতুন একটা চাকরি নিয়েছি। স্যালারি কেমন পাওটাও? হ্যাঁ, 50,000। ও যাক, এদিক থেকে তুমি অন্যদের থেকে এগিয়ে, ভালোই। আহ, তুমি চশমা পরো, চোখে কি কোনো প্রবলেম আছে? না, এমনিতেই পড়ি, কিছু কোনো সমস্যা নেই। স্টাইলের জন্য? আচ্ছা। আহ, ছেলের চুল কি রিয়েল নাকি উইক টুইক পরে? এখনকার ছেলেরা তো আবার ওই নকল চুল টুল কি যেন পরে। দেখি একটু চুলটা ধরো তো, টান দাও তো। চুল টুল সব রিয়েল। ও আচ্ছা, তুমি যে জবটা করো সেটা কি সরকারি না বেসরকারি? জি, বেসরকারি। ও আচ্ছা, তোমার গায়ের রং সুন্দর, একটু হাসো তো দেখি। অনেক সুন্দর ছেলেদের হাসি আবার সুন্দর হয় না। না ঠিক আছে, চলবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি একটু হেঁটে দেখাও তো দেখি হাঁটা ঠিক আছে কিনা। ওকে ওকে, বসো। ঠিক আছে, হাঁটা সুন্দর ছেলের। হ্যাঁ, তোমাকে আমার পছন্দ হয়েছে, বেশ স্মার্ট তুমি, পড়াশোনাও ভালো, জবও ভালো, স্যালারিও ভালো। বাই দ্য ওয়ে, আমি শুনছি তোমার নাকি বাবা নেই, অনেক আগে মারা গেছে। তো কয় ভাই বোন তোমরা? জি, আমরা 3 বোন 1 ভাই। তুমি সবার বড়? না, আমি সবার ছোট, বোনরা সবাই বড়। ও আচ্ছা, তো বাবা মারা যাওয়ার সময় জমি জমা কি সব তোমার নামে লিখে দিয়ে গেছে? জি না। তোমার কোনো এক্সট্রা সেভিংস আছে? না, মাত্র তো চাকরি নিয়েছি, এখনো শুরু করিনি। ও মাই গড, তার মানে ওই 3 বোন এই বাড়িতে আসলে তোমার মাথার উপরেই থাকবে। বাই এনি চান্স ভবিষ্যতে কোনো সমস্যা হলে তোমার বাবার যেটুকু জমি রেখে গেছে সেগুলো বিক্রি টিক্রি করে তাদের দিতে হবে, তাই না? আর তোমার এই 50,000 টাকার স্যালারি কাউন্ট করে সেভিংস করতে গেলে সে অনেক বছর চলে যাবে। তখন আমার ওই যে বিয়ের অলরেডি 20-22 বছর হয়ে যাবে, আমি 3-4টা বাচ্চার মা হয়ে যাব, আমার সকাল সব কিছু থেকে যাবে, অপূর্ণই থাকবে। মানে আমি কোনো কিছুই পাবো না, কোনো কিছুই করতে পারবো না। সে বৃদ্ধ বয়সে গিয়ে 50 লাখ টাকার মালিক হয়ে আমার স্বপ্ন পূরণ হবে না। সরি বাবা, রিজেক্টেড, আমি এই বিয়ে করতে পারবো না। মা, এই ছেলেটা তো পারফেক্ট ছিল। তোমাদের যুগের কথা না বাদ দাও, এখনকার যুগে 50,000 টাকা এনে দিল, বাস খাবো দাবো সংসার করবো শেষ। না বাবা না, আমার লাইফের না অনেক টার্গেট আছে, সেগুলো পূরণই করতে পারবে না। ওর এই 3 বোনের জন্য আমার লাইফ একদম শেষ হয়ে যাবে। আমি না এরকম ছেলে দেখে কখনোই বিয়ে করবো না। শোনো বাবা, তাই আমাকে আমার বিষয় বুঝতে দাও, বুঝতে পারছো? আর তোমাকে আমি একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি, তুমি একটা আলাভোলা মেয়ে দেখে বিয়ে করে নিও, তোমার জন্য ভালো হবে। এটা রাখো, কিছু খেয়ে নিও, চলো। তোমার মেয়ের জন্য আমাদের নাক কাটা যাবে। তুই তো আসিসই না, কতদিন পরে আসলি বস। তারপর বল, তোর কি খবর? সংসার কেমন চলতেছে? এই দুলাভাই কেমন আছে? হ্যাঁ, মোটামুটি সবই ভালো। তোর কি খবর সেটা বলতো। আমার খবর ভালোই, কিন্তু একটা না প্যারার মধ্যে আছে। আমার বাবার মাথায় ভূত চাপছে আমি যেন বিয়ে করি। ঠিক আছে,
আমার বয়স হয়েছে বিয়ে করা উচিত, কিন্তু একটা ছেলেও আমার পছন্দ হচ্ছে না, আমি বিয়েটা কিভাবে করি বল? আচ্ছা শোন, আমি তোর সাথে এই বিষয়ে কথা বলার জন্য আসছি। বাহ, তোর মাথায় এই ভূত চাপছে। আমি ভাবছি কই আসবি আমাকে বলবে আমি খালা হতে যাচ্ছি, তা না, তুই এই খবর নিয়ে আসছিস। আচ্ছা বল, কি বলবি? আচ্ছা, কলেজ জীবনে না হয়তো একটু অন্যরকম ছিলি, কলেজের নেত্রী, সবই ঠিক আছে। তুই তো মেয়ে মানুষ, তোকে তো বিয়ে করতে হবে, ঘর সংসার করতে হবে, তাই না? তুই যদি বিয়ে না করিস, এইভাবে একটার পর একটা ছেলে দেখিস, তাকে রিজেক্ট করিস, এভাবে তো হয় না। আমি মানতেছি, আমি সবার কথা মেনে নিচ্ছি, বাট তুই দেখ, যার সাথে আমি পুরো লাইফটা কাটাবো তাকে তো আমার পছন্দ হতে হবে, তার দিকে তাকালে আমার একটা ফিল আসতে হবে। কিন্তু না, আমি যাদেরকেই দেখতে যাচ্ছি একটা না একটা তাদের প্রবলেম আমি পাচ্ছি। এই যে দেখ, কারো স্যালারি ভালো হলে কারো ফ্যামিলি বড়, কারো ফ্যামিলি বড় হলে কারো স্যালারি নাই, কেউ হাঁটতে পারলে কেউ ভালো মতো হাসতে পারে না, কেউ হাসতে পারলে কেউ ভালোভাবে কথা বলতে পারে না, কারো মাথায় চুল নাই। তুই একবার ভাব, এই রকমের মানুষের সাথে আমি সারা লাইফ কাটাবো কিভাবে? যে ছেলে দেখতেছি সেই ছেলেকে আমার রিজেক্ট করা লাগতেছে। এটা তো আমার প্রবলেম না ভাই, এটা ওদের প্রবলেম। আচ্ছা শোন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, আর আল্লাহ তো সবাইকে একই রকম ভাবে সৃষ্টি করেনি, সবার মাঝে কোনো না কোনো খুঁত থাকে। এই জন্য যে তুই সবাইকে রিজেক্ট করবি, সে হাসতে পারে না, হাসা সুন্দর না, এটা এই কি ধরনের ইস্যু? তারপর আবার তুই ছেলে দেখতে যাচ্ছিস, এটা কি হয়? কখনো দেখছিস যে মেয়েরা ছেলে দেখতে যায়? ছেলেরা তো মেয়েদের বাড়িতে আসে মেয়েকে দেখতে। আমি বুঝতেছি না, তুই এটা পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে, তুই এরকম কথা বলিস কিভাবে? আচ্ছা বুঝলাম, তুই না হলে রিলেশন করে বিয়ে করছিস, আমার লাইফে তো রিলেশন নাই, তাই আমার ছেলে দেখতে হবে। আর এমনই কোথায় নিয়ম আছে যে ছেলে পক্ষই মেয়েকে দেখতে আসবে? ভাই একটু মেন্টালিটি চেঞ্জ কর, তাহলে দেখবি দুনিয়াটা অনেক আপডেট হয়ে গেছে। আমরা ওই মান্দাদের আমলে নাই, আমরা 2026-এ ডিজিটাল যুগ, বুঝতে পারছিস? এখানে ছেলে মেয়ে সমান অধিকার, সমান অধিকার, তো আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে। আর আমরা যদি এরকম পিছায় থাকি না, তাহলে সারা জীবনই নারীর শাড়িটা একদম সবার পিছনে থাকবে, বুঝতে পারছিস? আমি বলি কি, তুই যা বলতেছিস তোর কাছে সবই ঠিক মনে হচ্ছে, কিন্তু এই বিষয়টা না তোর বাবা মার হাতে ছেড়ে দেওয়াই উচিত, কারণ এগুলোর বিষয়ে বাবা মারাই ভালো বুঝে। তুই এটা কর, তোর বাবা মার হাতে ছেড়ে দে, তারা ছেলে দেখুক, তোর জন্য এটা ভালো হবে। ও, বুঝতে পারছি, তোর মাথায় ওই একই কথা চলতেছে। তাহলে তোর সাথে কথা বলে আমার বৃথা, বাদ দে, চল। মা আচার বানাইছে, আচার খাই। আচ্ছা ঠিক আছে, চল চল। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি, তুমি কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গেছিলা? আমি তো আপনাদের বাড়িতে একটু গেছিলাম। ও, তে চলে আসলা কেন? আসলে গেছিলাম মাইকে একটু বুঝাইলাম, চাচি আমার কাছে গেছিল তো, ওই বিয়ে শাদীর বিষয়ে ও তো একটু ঝামেলা করতেছে, এইসব বিষয়ে আসলে ওকে একটু বুঝাইলাম যাতে করে ও কোনো ঝামেলা না করে। হয় মা, কি যে যন্ত্রণায় আছি তুমি চিন্তাও করতে পারবা না। মানে এত ছেলেকে দেখালাম, কোনোটাই তার পছন্দ না। আবার ইদানিং মনে করো নিজে নিজে ছেলে দেখতেছে, মানে যাবে ছেলেকে পছন্দ করবে, সে যাবে। আচ্ছা আচ্ছা মা, তুমি বলো তো দেখি, এরকম কোনোদিন হয়? আরে চাচা, আপনি তো জানেন ও একটু অন্য টাইপের, তাছাড়া ও তো নেত্রী, নিজেকে তো অন্যরকম দাবি করে, তাই না? আর ও একটু এরকম করতেই পারে, আপনি একটু ম্যানেজ করে নেন। আর আমি ওকে বুঝাই দিছি, আপনার একটা ভালো ছেলে সন্ধান করেন, ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, দেখেন ওই আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তুমি আবার আসিও আমাদের বাসায়। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা কত সুন্দর করে ঘর সংসার করতেছে, আর ওর মাথায় যে কি ভূত চাপছে। এখানে মাহির বাড়ি কোনটা? কোন মাহি? ওই ভাইরাল মাহি? হ্যাঁ, ভাইরাল যে ইউটিউব Viral। ফেসবুকে যে ভাইরাল হচ্ছে। এই তো একটু আগায় জানি তো সামনে। আচ্ছা, সামনে কি কত দূর? 100 গজ বা 200 গজ? এই 100 গজ। 100 গজ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেউ বাড়িতে আছেন? কে আপনি? আমি সাংবাদিক। আমি সাংবাদিক, আমি এসএম নিউজ থেকে আসছি। আপনি একটা ইন্টারভিউ নিতে। আপনার নাম কি মাহি? জি, আমার নাম মাহি।
আপনি তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টুকটাক। আমরা অতীত ইতিহাস বা বর্তমান ব্যবস্থা বা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখেছি ছেলেরা মেয়েদেরকে পছন্দ করে বিয়ে করে ঘরে আনে। তো সেখানে উল্টো হয়েছে, আপনি ছেলেদের দেখতে যাচ্ছেন কেন? এই বিষয়টাকে আমি আপনার কাছে জানতে পারি? ধরতে গেলে এটার পিছনে আসলে অনেক অনেক ঘটনাই আছে। যেমন আমাদের সমাজ এখনো নারীদেরকে অনেক ছোট চোখে দেখে, পিছিয়ে রাখা হয়। নারীদের কোনো ফ্রিডম নাই, কোনো স্বাধীনতা নাই, সেটাই বলা হয়। নারী বাহিরে নিরাপদ নয়, ঘরেই নিরাপদ। নারীর কোনো নিজস্ব স্বাধীনতা, পছন্দ কোনোটাই নাই। কিন্তু অন্যান্য কান্ট্রিতে দেখেন, এই যে যেরকম পশ্চিমারা, নারী পুরুষ কিন্তু সমান অধিকার। প্রত্যেকটা নারীর নিজস্ব মতামত তারা নেয় এবং পছন্দ থাকে, যার কারণে তারা অনেক আগে আসছে। আর আমাদের বাংলাদেশ দেখেন এখনও সেই 90 দশকে পড়ে আছে। এখানে নারীদের কোনো কথা বলারই অধিকার নাই। সেখানে তো নিজের পছন্দ বা নিজের স্বাধীনতা প্রকাশ করা অন্য কিছু। তা আমি চিন্তা করলাম 2026-এ এসে, ডিজিটাল যুগে এসে এখনও ওই নিয়ম ধরে রাখাটা আসলে উচিত না, এটা ভাঙতে হবে। আর এটা ভাঙার জন্য তো যে কারো একজনের প্রতিবাদ করতে হবে, তাই আমি শুরু করলাম। আর তাছাড়া আমি বিভিন্ন এনজিওর সাথে কথা বলেছি, অনেক নারীরাই এটার সাথে সহমত, তারাও এটা করতে চায়, তারা নিজেদের অধিকার আদায় করতে চায়। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সমাজ ব্যবস্থা তো এটা মেনে নিচ্ছে না। হ্যাঁ, ওই তো বললাম সমাজের কথা। আমাদের সমাজে কিন্তু একটা কথা আছে, নারী পুরুষ সমান অধিকার, কিন্তু এটা কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। এটা যখন বাস্তবায়িত হবে তখন বলা যাবে নারী পুরুষ সমান অধিকার। আর আমি আশা করি এটা নারীদের জন্যই ভালো হবে, কারণ একটা নারী একটা পুরুষের ঘরে গিয়ে নিজের পুরোটা জীবন স্যাক্রিফাইস করবে, সেখানে নিজের পছন্দ ভালো লাগা সব কিছুই থাকা উচিত। তাতে আমার মনে হয় সংসারটা আরও ভালো হবে, ভালোভাবে থাকবে। তাই আমার এই উদ্যোগ নেওয়া। আচ্ছা, এখানে তো ইসলাম ধর্ম বা ইসলাম ধর্মেরও তো একটা বিধান আছে যে পুরুষরা নারীদেরকে দেখে বিয়ে করবে। এটাই আমরা আমাদের বাপদাদার মুখে বা ইসলাম ধর্ম অনুযায়ী এটা আমরা দেখে আসছি। কিন্তু এটার উল্টো আপনি অবস্থান নিয়েছেন। কিন্তু আপনার বিরুদ্ধে আলেম সমাজ, সমাজের যারা সচেতন মহল, তারা কিন্তু আপনার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে। এইটা কি আপনি ওভারকাম করতে পারবেন কখনো? আমার মনে হয় না আমি খারাপ কিছু করছি, কারণ ইসলামেও কিন্তু আছে নারীর মর্যাদা সবার আগে। তো আমি নারীর মর্যাদা, সম্মান সব কিছু বজায় রেখে শুধু নিজের পছন্দটা ব্যাখ্যা করতেছি বা সেটার বিষয়ে আন্দোলন করতেছি। এর বাইরে কোনো কিছু না, লাফাঙ্গা না, উচ্ছৃঙ্খল কোনো কিছু না। একটা নারীর নিজস্ব মতামত প্রকাশ করার একটা রাস্তা তৈরি করতেছি, তার বাইরে কোনো কিছু না। তারপরও যদি কারো অমত হয় বা কারো দ্বিমত হয় বা এটাকে খারাপ মনে করেন, তাদের নিজস্ব মতামত তারা অবশ্যই প্রকাশ করতে পারে, যে যার জায়গা থেকে। আমি মনে করি না আমি খারাপ কোনো কিছু করছি। কিন্তু সমাজের তো একটা নিজস্ব আইন আছে, সেটাকে আপনি ভাঙবেন কি করে? সমাজের সবাইকে কি এগুলো বোঝানো সম্ভব? আমার মনে হয় শিক্ষিত যারা আছে বা যারা বুঝে সমাজ, তারা অবশ্যই আমার সাথে সহমত পোষণ করবে। কারণ সমাজে যারা আছে, আমার বাবা, আমার ভাই, আমার চাচা, তারাই তো, তাদের মেয়েদের জন্যই তো আমি এটা করতেছি, যেন তাদের মেয়েরাই ভবিষ্যতে ভালো একটা সংসার উপহার পায়। আপনি কি বুঝে শুনে ডিসিশন নিয়েছেন নাকি আবেগে নিয়েছেন? না, আমি বিবেক থেকে এই ডিসিশন নিয়েছি, আর আমি এটার পক্ষে লড়াই করে যাব। এতে যদি আমার জীবন দিতে হয়, রাজপথে নামতে হয়, আন্দোলন করতে হয়, আমি সেটার জন্য আমি প্রস্তুত। এ পর্যন্ত কতগুলো ছেলে দেখতে গিয়ে আপনি ফিরে এসেছেন এবং ফিরে আসার কারণটা কি? আচ্ছা, কাউন্ট করা হয়নি, বাট বেশ কিছু ছেলেই আমি দেখেছি। বিভিন্ন সমস্যা, যেমন অনেকের চাকরি ভালো নাই, অনেকের হাঁটা ভালো না, অনেকের চুল নাই মাথায়, অনেকের ফ্যামিলি অনেক বড়। আসলে এই কারণগুলো আমার সিলেক্টেড করার হচ্ছে একটা ব্যাপার। অনেক ছেলেরাই কিন্তু মেয়েদেরকে দেখতে আসলে এই কারণগুলোই ধরে, যে মেয়ের মাথায় চুল নেই, মেয়ে হাঁটতে পারে না, মেয়ের দাঁত ব্যাকা, মেয়ের গায়ের রং একটু কালো, এগুলো বলেই কিন্তু রিজেক্ট করা হয়। তো আমার ক্ষেত্রেও মনে হলো আমি কেন আমার জীবন সঙ্গীকে একদম পারফেক্টলি নিব না। তো এই বিষয়গুলো দেখে আমি তাদেরকে রিজেক্ট করেছি। আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই আন্দোলন কতটা সফল হবে সেটা দেখার বিষয়। যদি উনি সফল না হতে পারে, তাহলে এই মেয়েটি হয়তো একদিন সমাজে নিগৃহীত, ঘৃণিত ব্যক্তি হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করবে। এই মেয়ে রে বিয়া করার জন্য ছেলে দেখে বেড়ায়। এই মেয়েরে দিই ভাইরাল কইরা, শেয়ার দিয়া ভাইরাল করে দিই। হে, কি ব্যাপার? মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। কই যেন দেখছি। হ্যাঁ, এই মেয়ের সাথে তো আমার বিয়ের কথা হয়েছিল। এই মেয়েটা আমাকে দেখতে আসছিল। আরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস চিন্তা করা যায়। হুম, এই মেয়ের সাথে যে আমার বিয়ে হয় নাই, আমার যে মানে কি ভাগ্য, কি বাঁচা বাঁচছি আমি। আল্লাহ বাঁচাইছে আমারে।
এখন সে ভাইরাল হয়ে গেছে। বাহ, আল্লাহ বাঁচাইছে আমার রে। আরে এটাই তো ওই মাইয়াটা আমার বন্ধুরা দেখতে আইসা অপমান কইরা চলে গেছিল। এখন তো দেখা যায় চ্যানেলে ইন্টারভিউ দিয়েও ভাইরাল হয়ে গেছে। কত বড় বেয়াদব! এই সমাজে আইসা সে উল্টা ছেলে দেখতে আসে। ঠিকই আছে, আমিও ভাইরাল করে দিতেছি, আর শেয়ার দিয়ে আরো ভাইরাল করে দিলাম। যা, সবাই দেখুক। কি ব্যাপার, কি হয়েছে? তোমারে কইলাম বাজার করে নিয়ে আসতে, বাজার করে নিয়ে আসলাম, আমি তো রান্না করার জন্য বসে রয়েছি। বাইরে বাড়ানোর উপায় আছে? হায় হায়, এটা কি? এই মেয়েরাই তো, এই মেয়েরাই তো আমার সোহেলের দিকে ছিল। হ্যাঁ, দেখে আমার সোহেলের কি একটা অপমান করে গেল। হ্যাঁ, আরে বাপ দাদা আমল থাকেই আমরা মেয়ের দেখে তারপর বিয়ে করি পছন্দ করে। আর এই মেয়ে কিনা আমার পোলার দিকে বেড়াইছিল। আল্লাহ, কি বাসন বাসাইছ! এই মেয়ে তো টিভিতে, এই যে ফেসবুকে, মোবাইলে এই নাটক করে বেড়ায়, এই নাটক করে ভাইরাল হয়ে গেছে গা। হ্যাঁ, এই আল্লাহ, এটা কি আমাদের আলামত শুরু হয়ে গেছে গা। আল্লাহ বাঁচাইছে এই মেয়ের বিয়ে না করায়। আমার এবার তো দাঁত নাই। চায়ের দোকানে বসে এক কাপ চা খাইতে পারি না, একজনের সঙ্গে গিয়ে একটু ভালো মন্দ কথা বলতে পারি না। গ্রামের সবাই একত্রিত হয়ে আমাদের একঘরে করে দিয়েছে, বলছে যে আপনারা বাড়িতে থাকবেন, বের হবেন না। এখন এখন করবোটা কি বলবো তো? এই মেয়েটার এত বোঝানোর পর, এত বলার পরেও যেহেতু মেয়ে কথা কানে নিতেছে না, এখন আমাকেও একটা কাজ করতে হইব, দুইজনের গলায় দড়ি দিয়ে মরতে হইবে, এছাড়া আর কোনো উপায় নাই। আমরা তো বাইরে বেরোইতে গেলে বোরখা পরে বেরোইতে হইব, বোরখা ছাড়া তো বেরোনো যাইব না। একটা জীবন, বাড়িতে একটা বাজার নাই, বাজার করতে যাব সেটারও উপায় নেই। এখন করবোটা কি বলবা তো? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার ভাই বাবুরে ফোন দিয়ে কইতাছি বাজার দিয়ে যেতে, ও বাজার দিয়ে যাব। চলো ঘরে চলো, উঠো, এত টেনশন করার দরকার নেই। আরে এটা তো সেই মেয়েটা যে আমরা দেখতে আসছিল। দেখি তো। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য চ্যানেলে ইন্টারভিউ দিছে। তারা তোরে আমি ইচ্ছা মতো ভাইরাল করতেছে, আমার অনেক অপমান করছস। এই একটা সুযোগ পাইছি, এই সুযোগে তোরা আমি একটু শিক্ষা দিয়া নেই। যা, দিছি শেয়ার কইরা, এবার তুই বুঝবি। মাহি, মাহি, কি হয়েছে মা, ডাকাডাকি করতেছো? ঘরের ভিতরে এইভাবে দরজা বন্ধ করে বসে আছিস কেন? কি আর করবো বলো মা, আমি তো আর বাইরে বের হতে পারতেছি না। সবকিছু কেমন যেন হয়ে গেল। আমাকে দেখলে মানুষ কেমন করে তাকায় থাকে, মনে হচ্ছে অনেক বিরক্ত হচ্ছে, আমাকে দেখতে তাদের ভাল লাগতেছে না। কি কি যেন বলা বলি করে, একদম অস্বস্তিকর একটা পরিবেশ। তাই ঘরের দরজা আটকায় বসে আছি। কেন ঘরের দরজা আটকে বসে আছিস কেন? যা, তোর না অনেক লোকজন আসছে, ডিজিটাল যুগ, লোকের তো অভাব নেই, তাদেরকে নিয়ে মানববন্ধন কর। মানববন্ধন করে বল যে আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে, আমাকে নিয়ে মানুষ মজা করছে। কেন করছে এটার অর্থ জানবি না? আমি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। হ্যাঁ, সব মানুষের ইচ্ছে স্বাধীনতা থাকা উচিত, কিন্তু মেয়েদের এত বাড়াবাড়িটা না একদমই ঠিক না। সবাইকে সমাজ নিয়ে বাঁচতে হয়। আমি সমাজের একদম বিপরীতে চলে গেছিলাম, যা আমার উচিত হয়নি। আমার তোমাদের কথা শোনা উচিত ছিল মা। আমি যে অঘটনটা ঘটায় ফেললাম, জানি না আমার কপালে কি আছে। সেটা শুরু থেকেই বোঝানোর চেষ্টা করছি, বারবার তোর বাবা আর আমি শুরু থেকে বোঝানোর চেষ্টা করছি, মা ডিজিটাল যুগ যতই হোক না কেন, কিন্তু আমরা আগে থেকে যেভাবে চলে এসেছি সেভাবেই আমাদের চলতে হয়, আমাদের সমাজ নিয়ে চলতে হয় না। তুমি তো আমার কোনো কথাই শোনোনি, এখন পস্তাইলে কোনো কাজ হবে না মা। তোমরা একটা কাজ করো,
তোমরা একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। তোমরা যে ছেলের সাথে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব, সংসার করব। শুনে হাসি পেল। তো ভালো ছেলেটা আমরা কোথায় পাবো? আমরা তো ঘর থেকে বেরোতে পারছি না। ঘর থেকে বেরোলে বোরকা পরে বের হতে হয়, মানুষ আমাদের মুখে থু থু মারে। আমরা বেরোবো কিভাবে? যে ছেলে খুঁজবো, তোকে বিয়ে দিব? তুই একটা কাজ কর, তুই নিজের মতো করে আরো চেষ্টা কর। কেউ তো আমার সাথে কথা বলতেই চায় না, আমার সাথে সবাই যেন কেমন করতেছে। উম, বাবা কই? বাবা কি বাসায় আছে? কোথায় আর থাকবে? আছে, বাড়ির কোথাও আছে। আমরা দুজন তো চিন্তা ভাবনা করছি যে গলায় দড়ি দিয়ে মরবো। দেখ কোথায় আছে। আর ভাল লাগে না, শান্তি। কি বেশর্ম মহিলা, এদের জন্য আমাদের মতো মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। ছি, এই সমাজটা নষ্ট করে ফেললো এই মহিলাটা। দে একটা শেয়ার দেই। এই মায়ের মা, মাহিরে মা, হ্যাঁ, কি কি হয়েছে বলো? আর কোথায় গেছিলা? আমার কোথাও যাওয়ার জায়গা আছে? তোমার মেয়ের যন্ত্রণায় আমি চায়ের দোকানে এক কাপ চা খাইতে পারি না। একটু একটু ছেলে পেলে এসে বলে আপনার মেয়েকে মোবাইলে দেখলাম, আবার মাঝে সাঝে দেখায়ও কোথায় কি করতেছে। মসজিদে নামাজ পড়তে যাইতে পারি না, কোনো মুসল্লি আমার পাশে দাঁড়াইতে চায় না। আচ্ছা, ওকে দিলাম লেখাপড়া করার জন্য, ও কলেজে গিয়ে কোথাকার এনজিও, কোথাকার কি এগুলা নিয়ে নেত্রী হবে, কি হবে কি হবে, একবারে মাথা শেষ। এগুলা কি? এটা এটা কি বলো, তুমি বলো। করব বলো? আমিও তো কম চেষ্টা করলাম না ওরে শোধরানোর জন্য, কিন্তু এখন দেখা যাইতেছে ও শোধরানোর মেয়েই না। ও শোধরাইবো না, আমাগো নাক কান কাইটটা চুনকালি মারবো, এই জন্য ও এগুলি করতেছে। আবার দেখো, আসার সময় তো সোনালি বোধহয় আমাদের বাড়িতে আসছিল না, আমার রাস্তায় দেখা হয়েছিল। সে কত সুন্দর ঘর সংসার করতেছে না। মানুষ ঘর সংসার করে না, না করবে না, তার ছেলের পছন্দ হওয়া লাগবে, তারপরে সে বিয়ে করবে। আসলে এই যন্ত্রণায় যেদিন আমার কিছু হয়ে যাবে সেই দিন বুঝবা। আচ্ছা হয়েছে, বাদ দাও না। দেখো, তোমার পেরেশানি দেখলে আমার খুব ভয় লাগে। এমনি হাই প্রেশারের মানুষ। তুমি ভিতরে চলো, ফ্যানের নিচে বসবা আর একটু খাওয়া দাওয়া করবা, চলো। হ্যাঁ, তোমার মেয়ে তো চাই আমি মারা যাই। কিরে মাহি, কি অবস্থা তোর? আর বলিস না, সব কিছু মিলে একটু ঘোলাটে হয়ে গেছে। তোর কি অবস্থা? তুই কেমন আছিস? আছি ভালো, কিন্তু অবস্থা তেমন একটা ভালো না। তোর আবার কি হলো? কোনো সমস্যা? সমস্যা মানে? সবটাই তো সমস্যা। তুই কি শুরু করছিস? তুই তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তোর জন্যই তো যত সমস্যা। আমার ফোনে তোর আর আমার যত ছবি ছিল তোর দুলাভাই সব ডিলিট করে দিছে। এলাকায় তো তোর পাশাপাশি আমাকেও নানান জন নানান কথা বলতেছে। এসব কথা আর আমি নিতে পারতেছি না। আর তাছাড়া তোর দুলাভাই বলে দিছে তোর সাথে যাতে আমি না মিশি, আর তুই আমার কখনো বাসায় আসিস না। বুঝতে পারছি, আমার একার জন্য আসলে অনেকের সমস্যা হয়ে গেছে। আমার বাবা মা কত সম্মানিত ব্যক্তি, তারা এখন রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আমার বাবাকে নানানজন নানান কথা বলে, মা সেও কেমন একটা হয়ে গেছে। ইভেন রাস্তাঘাটে আমি নিজেও হাঁটতে পারতেছি না, কেউ কথা বলে না, আমাকে দেখলে উল্টো পথে চলে যায়, ইগনোর করে, হাবিজাবি কথা বলে। আমি না একটু বাড়াবাড়ি বেশি করে ফেলছি। আমি বুঝি নাই, আমি মনে করছি আমরা 2026-এ এসে এত আপডেট লাইফ লিড করতেছি, তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো? সব কিছু আমাদের নাগালের মধ্যে, হাতের মুঠোয়। আমাদের আরও একটু আপডেট হওয়া উচিত। নারীর যে স্বাধীনতা, সেটা আসলে বাস্তবায়ন করা উচিত। কিন্তু এটাতেই যে নারীর স্বাধীনতা, তা আমি না বুঝি নাই। কেমন জানি সমাজের বিরুদ্ধে কিছু কাজ করে ফেলছি, আমার নিজেরই ভাল লাগতেছে না। এবার বুঝতে পারছিস বাবা মার কথা শোনা কতটা গুরুত্বপূর্ণ? বাবা মা কখনই একটা সন্তানের খারাপ চায় না, তুই তো সেটা বুঝতে পারিস নাই। এখন তোকে আমার বলার মতো কিছুই নেই। ঠিকই বলছিস, আমি একদম কাজগুলো ঠিক করে নিই। আজকে আমার একার জন্য সবার এত অপমান হতে হচ্ছে। আচ্ছা তুই থাক, আর একটা কথা যেটা মনে রাখিস, কখনো আমাকে আর বান্ধবী পরিচয় দিস না, আর আমার সাথে যোগাযোগ করিস না। ভালো থাকিস। বাবা, কি? তোমার সাথে আমার একটু
কথা ছিল। কি কথা বলবি? আমি মরিনি কেন? আমি কখন গলায় দড়ি দেবো তাই তো বলবি? না না বাবা, এভাবে বলো না। আমি অনেক ভুল করে ফেলছি, তোমরা আমাকে মাফ করে দাও। আমার উচিত হয়নি তোমাদের কথার অবাধ্য হওয়া, কিন্তু ভুল তো ছোটরাই করে, তাই না? আমিও ছোট মানুষ, না বুঝে এসব করে ফেলছি। তুমি আমাকে মাফ করো। এখন মাপ চেয়ে ফায়দা আছে? এখন করবিটা কি? তোকে দেখে সব ছেলেরা ভয় পায়, তোকে দেখে সবাই মনে করো যে আতঙ্কে থাকে। আমরা নিজেরাও তো আতঙ্কে আছি। এখন করবোটা কি বল? তোমরা আমার বিয়ে দিয়ে দাও। ওই যে প্রথম ছেলেটাকে দেখতে গিয়ে আমি রিজেক্ট করছিলাম না, ওই ছেলেটার সাথেই তোমরা আমার বিয়ে দিয়ে দাও। আমি ওনাকেই বিয়ে করব। তুমি একটু ওনার বাড়িতে আর একবার যাও না, গিয়ে বুঝায় বলো সব ছেলেদের মধ্যে ওই ছেলেটাকে আমার একটু নম্রভদ্র শান্ত মনে হয়েছে, বুঝদার মনে হয়েছে। আমার মনে হয় উনি বুঝবে। সেই বোঝাই বুঝলি অনেক পরে। কি আর করা, তুই যখন বলছিস দেখি একটা শেষবারের মতো চেষ্টা করে। ঠিক আছে, তুই যা। ঠিক আছে। এখন কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব? ও যখন বললো একটু শেষ চেষ্টাটা করে দেখি কি হয়। বাড়িতে কেউ আছেন? বাবাজি, কেউ আছেন? কে? আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে? বাবাজি, কেমন করে যে কথাটা বলি, আসলে সেদিনের জন্য আমি খুব লজ্জিত। আমার মেয়েটা না বুঝতে পেরে আপনার সাথে হয়তো অনেক রকম খারাপ ব্যবহার করেছে। বাবাজি, আমার মেয়েটা না বিয়েতে রাজি হয়েছে, আপনাকে বিয়ে করবে। যদি মেহেরবানি করে আমার মেয়েটাকে বিয়ে করতেন। আপনি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসছেন? আপনার মেয়ে তো এখন ভাইরাল, আপনার মেয়েকে সারা বাংলাদেশের মানুষজন চেনে। আপনার মেয়ে তো মনে করেন যে এখন বিশাল সেলিব্রিটি। শোনেন আঙ্কেল, আমি একজন ভদ্র ছেলে, ভালো ছেলে, আর সেই ভালো ছেলেকে আপনার মেয়ে যে সমস্ত কথাবার্তা বলে অপমান করেছে, এই ভালো ছেলে আপনার মেয়ের ধারপার যাবে না। আপনার মেয়ে তো একটা অভদ্র। আপনি কি চান যে আপনার মেয়েকে বিয়ে করে আমি আমার সংসারে অশান্তি লাগাই, আমার বাড়িঘরে আগুন লেগে যাক? আপনার মেয়ের কথাতে আমার বাড়িতে কোনোদিন কাঁচামরিচ কিনতে হবে না, তরকারি এমনিতে ঝাল হয়ে যাবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এই কথাটা সুন্দরভাবে আপনি আপনার মেয়েকে বলে দিবেন। বাবাজি, বাবাজি, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে ফিরাইয়ে দিয়েন না। আমি বড় মুখ করে আপনার কাছে আসছি বাবাজি, আপনি রাজি হন। আঙ্কেল, আমি ভদ্র মানুষ, আপনি একজন ভদ্র মানুষ, তাই আমি আপনাকে ভদ্রভাবে বলছি, দ্বিতীয়বার আপনার মেয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসবেন না। আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। যান। এই কি করলো পোলা? তোমার মেয়েকে ওই ছেলেটা বিয়ে করতে পারবে না। কি কইতাছো? এই পোলাও রাজি হয় না বিয়ে করতে? তাইলে এখন আমাকে মাইয়াটার কি হইব? তুমি ভালো করে বুঝায় কও নাই? খালি ভালো করে বোঝানো? বিশ্বাস করো, ছেলেটাকে কত যে অনুরোধ করলাম, শুধু পা ধরাটা বাকি ছিল। সে আমাকে বলল কি জানো, যে আর কখনো কোনোদিন আমার বাড়িতে আসবেন না, আমার বাড়িতে আসলে আপনাকে অপমান করে বের করে দেবো। আসলে জানো, আমি এমন মেয়ের বাবা হয়েছি, এর বাবা হওয়ার আগে আমার মৃত্যু দরকার ছিল। মা, এখন আমার কি হবে মা? মা, বাবা,
কি মেয়েকে বলছিলা? বলছি সে কোনো কথা শুনতে রাজি না, তার কথা একটাই যে ছেলে আমাদের বাড়িতে দেখতে আসতে পারবে না, আমি যাব ছেলের বাড়িতে দেখতে। আমি তোমাকে বললাম না, ছেলের বাবা বারবার বলছি যে আজকে তো আজ বিকেলে আসতে চায়। সে কোথায়? কোথায় আর ঘুমোচ্ছে। বাবা, মা, আমার ভুল হয়েছে, তোমরা আমার মাফ করে দাও। আমি আর কখনো তোমাদের মুখের উপর তর্ক করবো না। তোমরা আমাকে যেখানে বিয়ে দিতে চাও আমি সেখানেই বিয়ে করব। আর কি হয়েছে তোর, এমন করতেছিস কেন? না, আমি অনেক কিছু ভেবে দেখলাম কি একটা সন্তানের উচিত তার বাবা মার কথা মেনে নেওয়া। কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না। আমি মেয়ে তোমাদের, তোমরা অবশ্যই আমার ভালোটা বুঝবে। তোমরা দেখে শুনে আমাকে বিয়ে দেবে। তোমরা যেখানে যে ছেলের সাথে দিবে আমি রাজি বাবা। আর কখনো বলবো না আমি ছেলে পক্ষ দেখতে যাব। ছেলে পক্ষ আমাকে দেখতে আসবে, ওরাই আসুক, আমি যাব না। কি খুশি তো? হ্যাঁ, দেখো মেয়ের কয়েক ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে না, তোর কথাতেই আমি অনেক খুশি হয়েছি। তাহলে আমি ছেলের বাবাকে বলি নাকি? ঠিক আছে বাবা, তোমরা তাহলে কথা বলো, আমি ভিতরে চলে যাই। যা। তুমি আর বসে আছো কেন? যাও ছেলের বাবার সাথে কথা বলো, আজকেই যেন মেয়েকে দেখতে আসে। আমি যাই, মেয়ের কি লাগবে না লাগবে দেখি। আচ্ছা দাও। শুকুর আলহামদুলিল্লাহ। বাবাজি, এতদিন আমার মেয়েটার মান সম্মান আমার হাতে ছিল, আজকের থেকে আমি তোমার হাতে দিয়ে দিলাম। মেয়েটাকে একটু দেখে শুনে রাখ। বেশ সাহেব, এটা কি কইতেছেন? আপনার মেয়ে যতদিন আপনার ঘরে ছিল ততদিন আপনার ছিল, এখন আমার ঘরে যাইতেছে, এখন আমার মেয়ে, কোনো কথা নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেশ সাহেব, হ্যাঁ কিন্তু ওই কথা ওইটাই রইলো, কাল সকাল সকাল আপনার লোকজন নিয়ে আমার বাড়িতে হাজির হবেন, ঠিক আছে একসাথে বসে খাবো। ঠিক আছে। চল বৌমা, চলো চলো। যদি থাকে নসিবে ঘুইরা ঘুইরা আসিবে।